6 মাস এরা মুসুরি পাহাড়ে ছিল, দেবেন খাস্তগির ও মিসেস খাস্তগির। কাল কলকাতায় ফিরেছে, কিন্তু ঘিঞ্জি গলির ভেতর আগেকার সে পুরনো বাড়িতে আর নয়। সে বাড়ি 90,000 টাকায় বিক্রি করে দিয়ে দেবেনবাবু বালিগঞ্জে জাম, বকুল, কামিনী, হিজল গাছের ছায়ায় ও অনেকখানি সবুজ ঘাসে নরম এমন এক নির্বিঘ্ন জায়গায় 50,000 টাকা দিয়ে একখানা বাড়ি করেছেন। 6 মাস চেঞ্জে থেকেও মালতীর শরীর সারেনি। সেজন্য দেবেন যে কত শশব্যস্ত, ভাবছিল আবার চেঞ্জে যাবে কিনা। সকালবেলা প্রথম শীতের মিঠে রোদের ভেতরে দুজনে একই সোফায় বসেছিল। খুব বেশি ঘেঁষে নয়, কারণ মালতী এখন যা হয়েছে তাতে শরীরের কামনার কোনো উদ্রেক হয় না। তাছাড়া টিউবারকিউলোসিস, অবশ্য মালতীর অসুখ যে বাস্তবিক কি ডাক্তাররা এখনো তা ধরতে পারেনি। টিউবারকিউলোসিসের রোগীকে একটু আলাদা থাকতে দেওয়াই ভালো, কিন্তু সেই জন্য স্ত্রীর প্রতি মমতার একটুও অভাব নেই দেবেনের। মালতীও দেবেনের সঙ্গে ঘেঁষে বসতে চায় না, কোনোদিনই চায়নি, কিন্তু তার কারণ একেবারে আলাদা। দেবেনের বয়স 45-46 হবে। খুব উঁচু মানুষ, বসলেও তাকে দৈত্যের মতো মনে হয়। পা দুটোর চেয়ে ধর যেন তার ঢের বেশি লম্বা, এবং সমস্ত শরীরের ভেতর মাংস ও চর্বির যেন কোনো শেষ নেই। রং ফর্সা বটে, কানের দুধারে জুলপির চুল একেবারে পেকে গেছে, মুখ গোল, মস্ত বড়, সবসময় লাল টকটকে। হয়তো জীবন ভরে দুধ, ডিম, টাটকা ফল, ইমালশন, চেঞ্জ ইত্যাদির জন্য। কিন্তু এ সুখ তবু কারো ভালো লাগে না। এত বড় শরীর, এত ওজন, এত প্রশস্ততা বুকের ওপর যেন চেপে বসতে চায়। কোনো লঘু আনন্দ যেন দেয় না, হায় কাউকেই না। পৃথিবীর আটের থেকে তবু দেবেন একেবারে বিচ্ছিন্ন নয়। সে একেবারে সংসারের মানুষ মাত্র যে তা নয়। জোৎস্নায় বসে ইনকাম ট্যাক্সের কথাই শুধু সে ভাবে না, যদিও তাকে ঢের ট্যাক্স দিতে হয়, এবং ট্যাক্স তার বেড়েই চলেছে। মালতীকে সে বলছিল, সকালবেলার এই রোদে আলট্রাভায়োলেট ঢের আছে। মালতী ঘাড় নেড়ে জানালো সে জানে। সাহেব মেমরা এই রোদ খুব পছন্দ করে। একজনও খাঁটি মেম ও সাহেব নেই যে সকালবেলায় সানবাত না নেয়। মালতী মাথা নেড়ে জানালো সে জানে। বস্তুত দেবেনই মালতীকে অনেকবার এইসব কথা বলেছে, কি কলকাতায়, কি চেঞ্জের জায়গায়, নানা রকম এসব ছোট ছোট কথা। দেবেন বললে, বিশেষ সমুদ্রের পাড়ে এই রোদের যে কত দাম। বলতে বলতে সে থেমে গেল। দেবেনের মনে একটা আঘাত লাগলো। স্ত্রীকে সে সমুদ্রের পাড়ের রোদ দিতে পারছে না তো। সব বিচার করে দেখতে গেলে কলকাতার বাতাস, বর্ধমানের বাতাস, চন্দননগরের বাতাস সবই তো এক। বাংলার সেই পচা ম্যালেরিয়ার হাওয়া, এসব হাওয়ায় টনিক কোথায়? বালিগঞ্জের বাড়ি যতই সুন্দর হোক না কেন, আকাশ যতই নীল হোক না কেন, আজ রোদ যতই তাজা হোক না কেন, মুসুরি পাহাড়ে আলমোড়ায় মেলেনি। শিয়ালকোটে এই কমাস যে তারা বেরিয়ে এলো, সেসবের তুলনায় এ রোদ, এ আকাশ কি খেলো, কি পটকা। মালতী তো সেরে ওঠেনি, একটুও ভালো হয়নি। তবে কেন আবার তাকে এমন হতাশ জায়গায় ফিরিয়ে আনা? না হলে তার ব্যবসার ক্ষতি হবে। কিন্তু ব্যবসা কি যথেষ্ট হয়নি? টাকা কি যথেষ্ট পায়নি সে? দেবেন ঈষৎ বিমর্ষ হয়ে এসব ভাবছিল। কি করবে ঠিক করে উঠতে পারছিল না, কারণ স্ত্রীর জন্য সমস্ত মায়া মমতা সত্ত্বেও ব্যবসায়ও খুব গভীরভাবে শিকড় গেড়ে বসেছে। হয়তো টাকা চায় না, তবু খাস্তগির বিল্ডিংয়ে গিয়ে পাইচারি করা চাই। চাই না? কেন চাই? কে জানে কেন, কিন্তু তবুও চাই।
মালতী বললে, সাহেব মেমরা সুইমিং কস্টিউম পরে নেমে গেছে, এখনই হয়তো তারা সাঁতার কাটছে, তাই না? দেবেন অন্যমনস্ক হয়ে বললে, হ্যাঁ, এখনই। কিন্তু মুহূর্তের ভেতরে স্ত্রীর দিকে আবার যেন ফিরে এলো। ঈষৎ হেসে বললে, তুমিও তো কতবার পুরী, গোপালপুর, ওয়ালটেয়ার গিয়েছিলে লতা, কিন্তু একবার তো সাঁতার কাটলে না। মালতী একটু বিব্রত হয়ে বললে, আমার শরীর। তা ঠিক বটে, এর শরীর কোনোদিনই ভালো ছিল না। বিয়ের পরও উপর্যুপরি দুটো ছেলের মা হয়ে শরীর আর ঠিক হলো না। মাঝে মাঝে দেবেন ভেবেছে, এত তাড়াতাড়ি একে মা না করে ফেললে চলতো। এ যেন কেমন পাড়াগাঁয়ের ভাড়ামি, এত তাড়াতাড়ি এই মেয়েটিকে দুটো ছেলের মা বানিয়ে দেওয়া। কিন্তু সে প্রায় 18-20 বছর আগের কথা। তারপর থেকেই দেবেন চুপ করে আছে, স্ত্রীকে বিশ্রাম দিচ্ছে। কিন্তু নিজের অসংখ্য দুধ, ডিম, ইমালশন, টাটকা ফল, চেঞ্জে পাহাড়ি মেয়ে বেছে নেয়। কলকাতায় আরমানি, জাপানি, পার্সি বাঙালিরা, যা সুবিধা হয়, এদিক দিয়ে তার কোনো বিশ্রাম নেই। কোনো প্রয়োজন আছে কি? অবশ্যই মালতী এসব জানে না, জানবার একেবারেই কোনো প্রয়োজন নেই। দেবেন ঠিক আর্টিস্ট নয়, কোনোদিন কিছু রচনা সে করেনি, রচনার আবেগেরও বোধ করেনি। সে স্কুলের সময় থেকে আজ অবধি একদিনের জন্য। কিন্তু সে অনেক কথা ভাবে এবং নানান রকম বই পড়ে। আর্টিস্টরা ব্যক্ত করে দিয়েছে দেবেনের মনে নানা রকম খটকা, প্রশ্ন, আকাঙ্ক্ষা, আবেগ, উত্তেজনা। নানা রকম আর্টিস্টরা এজন্য নানা রকম বিদেশি গল্প, উপন্যাস, নাটক পড়তে সে ভালোবাসে। থিয়েটার, বিলেতি থিয়েটার এবং কোচিত সিনেমায় যায় সে। দেবেনের অসংখ্য অজস্র বইয়ের লাইব্রেরি দিনের পর দিন ফেঁপে উঠছে। তবুও সে বইগুলি সুসাধ্য সস্তা মানুষকে বুঝ দেবার মতো জিনিসমাত্র নয়, আলাদা কিছু। দেবেন বললে, রোদ মরে যাচ্ছে, দেখি সোফাটা একটু ঘুরিয়ে দিই। মালতী বললে, না, আমার মুখ পুড়ে যাচ্ছে, রোদ ভালো লাগছে না। ভালো লাগছে না? এখনো এই যে তাজা সকালের রোদ মালতী। আমার কেমন যেন জ্বর জ্বর মনে হচ্ছে। মালতী খুব খুব করে কাশতে আরম্ভ করল। দেবেন এসব চায় না, কোনোদিনই চাইনি। এই কাশি, এই জ্বর, এই টিউবারকুলোসিস, এই বিষণ্ণতা, এই চেঞ্জের প্রয়োজন, এই নিস্তব্ধতা, এইসব হৃদয় ভেঙে ফেলে এইসবের সঙ্গে যুদ্ধ করতে হলে প্রাণের ভেতর একটা নিরন্তর মমতা থাকা চাই। তা তার আছে বটে। মালতীর কথা ভাবতে ভাবতে শেষ পর্যন্ত দেবেনের চোখ ভিজে ওঠে। কিন্তু তবুও অবাক হয়ে ভাবে সে, একদিন যদি এমন না ভেজে আর, এবং যদিও বা চিরকালই ভিজতে থাকে, তবু এই ভেজা চোখ নিয়ে চিরকাল বেঁচে থাকবার ভেতর আস্বাদ আছে কি কিছু? নেই, কিচ্ছু নেই। কিন্তু তবুও আস্বাদ চাই। সবসময় জাপানি, আরমানিতে হয় না, শেষ পর্যন্ত গিয়ে তারা মাংস মাত্র। কিন্তু স্ত্রীর একটা আলাদা মূল্য আছে। মালতী যদি আজ সুস্থ হয়ে থাকতো, তার সঙ্গ, তার সহানুভূতি, তার পরামর্শ, তার আকাঙ্ক্ষা, উৎসাহ, আবদার, উত্তেজনা, সে কত সাধের জিনিস হতো। জীবনকে কত আনন্দ দিত তা। শুধু লালসা নয়, আরও কিছু চাই। সুস্থ স্বাভাবিক স্ত্রীকে চাই। দেবেন বললে, পুরী যাবে মালতী? না। কেন? সমুদ্রের পাড়ে চমৎকার বাংলো ভাড়া করব। মালতী ভাবছিল। দেবেন বললে, সমুদ্রের ওপর সেই আকাশ কতবার দেখেছো তুমি, কতবার ভালোবেসেছ। ভালো বাংলো পাবে?
নিশ্চয়ই, এখনই টেলিগ্রাম করে দিলে। কিন্তু এখন শীতের সময় সমুদ্রের পাড়ে গিয়ে ভালো হবে? সব সময় ভালো, সব সময় ভালো। সমুদ্র যে সব সময় ভালো মালতী, চমৎকার ভালো। দেবেন 2 হাত ছেড়ে দিয়ে উৎসাহে হেসে উঠল। কিন্তু পুরীর সমুদ্র বড় একঘেয়ে, অনেকবার দেখেছি। বরং ওয়ালটেয়ারে সেও ঢের দেখেছি। মালতীর জ্বর আস্তে আস্তে বাড়ছে। জীবনের একঘেয়েমিতে এসে এত কাতর হয়ে পড়ছে। সমুদ্রের কোনো মানে নেই তার কাছে আজ। সমুদ্রের চারধার ঘিরে আকাশ, সেসবের বিস্ময় নষ্ট হয়ে গেছে। ভালো থাকা পড়ার ভিতর কোনো আরাম নেই। অজস্র টাকার কোনো অর্থ নেই। জীবনে কোনোদিন ভালোবাসা ছিল না। দেবেনের চেয়ে কত বেশি সহিষ্ণু হতে হয়েছে যে তাকে। দেবেন তাকে জানে। নিজের মায়া মমতার একটানা একঘেয়েমির কথা ভাবে দেবেন। জীবনের লড়াইয়ের কথা ভেবে মনে বড়াই করে। কিন্তু এই মেয়েটিকে জীবনের যুদ্ধের পথে সাহায্য করবার জন্য মমতা ও স্বামীর প্রতি কোনো ভালোবাসা ছিল না। সেখানে ছিল শুধু সহিষ্ণুতা। সে জীবন কেন যে তার হলো? তার ভার লাঘব করবার জন্য কোনো আটকেও সে পায়নি কোনোদিন। বিভীষিকার ভেতর দিয়ে দেবেনের মতো মানুষের 2টি সন্তানকে পৃথিবীতে আনতে হয়েছে তার। এবং তারপর থেকে কখনো চেঞ্জে, কখনো স্ট্রেচারে জীবন চলছে তার। না জানি কেমন জীবন। যদিও বালিগঞ্জের বাংলো, লাখ লাখ টাকা, 2জন সুস্থ সমর্থ আশাপ্রদ সন্তান ওকে নির্ভর করতে বলছে, তবুও এ শান্তি চায় কোনো এক অন্ধকারে, অসীম ঘুমের ভেতর। স্ত্রীকে চুপ করে থাকতে দেখে দেবেন বললে, গোপালপুরে টেলিগ্রাম করে দেওয়া যাবে। গোপালপুরে আমাদের বড় একটা যাওয়া পড়েনি। সেখানে তোমার বেশ ভালো লাগবে, বেশ নতুন মনে হবে। মালতী বললে, থাক। দেবেন ব্যথিত হয়ে বললে, থাকবে কেন? সবসময় আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো, লক্ষ্মীটি আমার। না জানি এ কেমন আশ্বাস। মালতী দেবেনের দিকে না তাকিয়ে বললে, আমার আর নড়তে চড়তে ইচ্ছে করে না। তোমায় একটুও নড়তে হবে না লক্ষ্মীটি। এখান থেকে স্ট্রেচারে করে মোটরের থেকে স্ট্রেচারে করে ফার্স্ট ক্লাসের রিজার্ভ কম্পার্টমেন্টের গদি বিছানায়। সেখানে আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেব। তারপর গোপালপুর পৌঁছলে আবার স্ট্রেচারে করে। মালতী ঘুমিয়ে পড়েছে। দেবেন স্ত্রীর কপালে হাত দিয়ে দেখল, মুখের দিকে তাকালো তার। তারপর ঘরের ভেতর চুপি চুপি অনেকক্ষণ পায়চারি করল সে। তার বড় ব্যথার সময়। 3 দিন পরে মালতী মারা গেল। মালতী চলে গেলে পর দেবেন অনেক দিন একটা পিস্তল নিয়ে খেলা করত। কিন্তু শেষ পর্যন্ত পিস্তলটা সে রেখে দিল। কিন্তু তবুও এটা সে কিছুতেই বুঝে উঠতে পারল না যে স্ত্রী ঘরে থাকতে মানুষ কেন অন্য জায়গায় গিয়ে লালসার বশবর্তী হয়। সে নিজেও তো তা একদিন হয়েছে, খুব সহজেই হয়েছে। সে জিনিসটাকে খুব স্বাভাবিক মনে করেছে। তার জন্য একদিনের জন্য কোনো অনুতাপ হয়নি তার। বরং মনে হয়েছে জীবনকে আস্বাদ করছে সে। মালতী মারা যাবার পর মানুষের জীবনটাকে ঠিক করে বুঝেছে যেন দেবেন। সে অনেকখানি গুরুতর ব্যথিত হয়ে উঠেছে, পবিত্রতা পেয়েছে। আগের জীবনটাকে এমন অকিঞ্চিতকর মনে হচ্ছে দেবেনের। এমন ঘৃণায় এত পাপও সে করেছিল, অথচ স্ত্রী ঘরে থাকতে মানুষ কেন যে বাইরে গিয়ে লালসার বশবর্তী হয়, এ কথা যখন তার মনে হচ্ছিল, অবাক হয়ে যাচ্ছিল সে। বাস্তবিক ধারণায় সে করতে পারে না যে মানুষ এরকম কেন করে। মাংসের ক্ষুধা, আকাঙ্ক্ষা, দুদণ্ডের ফুর্তি, ঘরে স্ত্রীর শুধু নিস্তব্ধ নিঃশ্বাসটুকুর কাছেও ওসব জিনিস যে কত ছাই, কত ধুলো, মানুষ তা বোঝে না কেন। অথচ তাদের স্ত্রী মালতীর মতো মরে যায়নি। স্ত্রীরা এখনো বর্তমান আছে। মানুষেরা তবুও তাদের এত অবহেলা কেন করে?
মালতী মরে যাবার পর দেবেনের জীবনে শুধু নয়, এই পৃথিবীটারও যে কি করে লালসা টিকে থাকতে পারে, মাংসের ক্ষুধা থাকতে পারে, ভেবে ভেবে স্তম্ভিত হয়ে যেত দেবেন। নিজের জীবনের আকাঙ্ক্ষা শূন্য পবিত্রতাকে এত স্বাভাবিক মনে হতো, পৃথিবীর লোকদের এমন অস্বাভাবিক মনে হতো। জাপানি, পার্সি, আরমানি পাড়া পাড়া গিয়ে নিজের জীবনের সেই দিনরাতগুলোর কথা মনে হলে এমনই আতঙ্ক উপস্থিত হতো, এমনই ঘৃণা, এমনই নক্কার। কত অধঃপতন হলে মানুষের ওইসব হয়, অবাক হয়ে ভাবত দেবেন। জীবনকে কতখানি অর্থশূন্য করে ফেললে তারপর ওইসব পারা যায়, স্তম্ভিত হয়ে ভাবত সে। কিন্তু মালতীর কথায় সবচেয়ে বেশি ভাবত। মনে হতো যেন দেবেনের জীবনের সমস্ত পাপে ব্যথা নিয়ে মালতী মরেছে, অথচ তা সত্য নয়। কাজেই দেবেনের হৃদয়ের চেতনা প্রতি মুহূর্তেই এমন একটা অবর্ণনীয় অসভ্যতা বজায় রেখে চলেছে, যার জন্য মমতার আর শেষ নেই তার। তবুও এই পৃথিবীতে কোনোদিন যাকে আর পাওয়া যাবে না, সেই মালতীর জীবনের প্রতিটি খুঁটিনাটি যেন মালতীর নিস্তব্ধ মর্মান্তিক যাতনা সোফায়, বিছানায়, টেবিলে, দেওয়ালে, আয়নার ভেতরে লেগে রয়েছে। এবারের আনাচে কানাচে মালতী যেখানে কোনোদিনও যায়নি সেখানেও যেন রয়েছে তা, যেন ল্যাবরেটরিতেও, ইলেকট্রিক বাল্বের গায়ে, ছাদে, বাগানে, বীজজারদের ঘরে, মালির বিবর্ণ পাগড়ির ভেতর আজকে যে ফুল ফুটল তার সহিষ্ণু সৌন্দর্যের মধ্যেও। দেবেনের ব্যবসার অনেক ক্ষতি হচ্ছিল। এই 6 মাসের ভিতর একদিনও সে গিয়ে কাজ দেখতে পারেনি, কিন্তু তবুও ব্যবসার ক্ষতি বৃদ্ধির কথা সে ভাবতেও যায়নি। 2-1 মুহূর্তের জন্য যদিও বা মনে হতো দেবেনের, বোধ হতো ওসব ভাবনা এখন কত অকিঞ্চিতকর, কত অশ্লীল, কি ঘৃণার্থ। সে সব ভুলে যেত সে। আরও 2-1 মাস কেটে গেল মনের এমনই অবস্থায়। একদিন গিয়ে ব্যবসা দেখে আসলো তবু সে। 5 মিনিট ছিল। কয়েকদিন পরে 2 ঘন্টা গিয়ে রইল, তারপর 4 ঘন্টা করে থাকতো। একদিন 10-12 ঘন্টা বসে অনেক কাজ সে করে এসেছে। আজকাল নতুন নতুন বই পড়তে পারে সে রাত্রিরে রাত্রিরে। পড়তে গিয়ে মালতীর কথাই শুধু মনে হয় না, লেখকদের আর্টও তাকে মুগ্ধ করে। বরাবরই সে গম্ভীর ফিনিশওয়ালা বই পছন্দ করে। বেশ উঁচু পাবলিশারের দোকানের বই হবে, ভালো মলাট কাগজ ও ছাপার ভেতর দিয়ে জীবনের গভীর কথা, প্রগাঢ় বিচার বিবেক ও ফিনিশের সঙ্গে শেষ হয়ে গেছে এমন ধরনের বই সে বাঁচছিল, পড়ছিল। ভালো খাবারের দিকে আবার মন যাচ্ছে। দুধ, ডিম, টাটকা ফল, পরিমিত পরিমাণে খানিকটা মদ। খাওয়া শেষ হয়ে গেলে পর কফি, তারপর খুব দামি সিগার। এইসবের ভেতর আজকাল আস্বাদ পাওয়া যাচ্ছে। খাওয়া শেষ হয়ে গেলে নেটের মশারির ভেতর শুয়ে পরিপাটি বুরুশ করা বইয়ের চমৎকার বুরুশ করা কথার ভেতর বেশ গভীরভাবে মনোসংযোগ করতে পারে সে। কোনোদিন সে কিছু লেখেনি, মাঝে মাঝে আজকাল কিছু লিখছে দেবেন। তার নিজের জীবনের একটা ডায়েরি, যেন তা কতকগুলো এবড়ো খেবড়ো শব্দ, এড়িনেড়ি চিন্তা না হয়, যেন যা লেখা হয় তার ভিতর ফিনিশ থাকে, ফিনিশের গভীরতা কি চিন্তায় কি শব্দের ব্যবহারে দেখে নিচ্ছে দেবেন। এই একখানা বই সে রেখে যাবে, খুব উঁচু দিয়ে মলাটে কাগজে প্রিন্টিংয়ে অপরিমেয় ফিনিশ দিয়ে ছাপাবার জন্য যথেষ্ট টাকা আলাদা করে রেখে যাবে। দেবেনের জীবন নানান দিক দিয়ে এইরকম স্বচ্ছন্দ হয়ে আসছে। স্পিরিট লিটারেচার নিয়ে এখন আর সে ঘাঁটাঘাঁটি করছে না। ভূত আছে কি নেই এর ওপর 8-10 মাস আগে দেবেনের জীবন মরণ নির্ভর করত যেন। মানুষের আত্মা বাস্তবিক বেঁচে থাকে কি না তা স্পষ্ট প্রমাণ না পেয়ে সে ক্ষুব্ধ হয়ে কেঁদেছে কত রাত। সে এক ভয়াবহ সময় গিয়েছে।
তখন পিস্তল দিয়ে রোজই যেন নিজেকে ফুরিয়ে ফেলতে ইচ্ছা হতো। কারণ মৃত্যুর পর অন্ধকার ছাড়া কিছু যদি আর না থাকে, এবং দেবেন নিজের সত্য বিচার দিয়ে যতদূর বুঝেছে, অন্ধকার ছাড়া আর কিছু নেই। পৃথিবীতে বেঁচে থাকবারই বা কী কারণ রইল তাহলে? বিশেষ করে 20 বছর মালতীকে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে সেই দাম্পত্য অভিজ্ঞতাকে এমন ফুরোতে দিতে দিয়ে পৃথিবীতে মিছিমিছি বেঁচে থাকবার কি মানে রইল আর? কিন্তু তবুও ওসব কথা এখন আর ভাবে না দেবেন। সে বেঁচেই তো আছে। বরং একদিন একখানা চিঠি পেল সে। কোনো এক মিস সেন লিখছে। মিস সেনটি বিধবা। দেবেন যে তাকে না চেনে একেবারে তা নয়। মেয়েটি ভালো, মেয়েটি তেমন সুন্দরী কিছু নয়, তবুও বয়সে হয়তো দেবেনের চেয়ে 2-1 বছরের বড় সে। 15-20 পৃষ্ঠা ভরে মিস সেন দেবেনকে ভয়ঙ্কর একটা সেন্টিমেন্টাল চিঠি লিখেছে। চিঠিখানা পড়ে শেষ করতে 3 ঘন্টা লাগলো দেবেনের। ভালোবাসার চিঠি মালতীর কাছ থেকেও সে কোনোদিনও পায়নি। জীবনের এই হয়তো প্রথম পেল। কাজেই এ এক নতুন অভিজ্ঞতা দেবেনের। মিস সেনের চিঠির প্রতিটি লাইনের প্রতিটি শব্দের তাই একটা আলাদা মানে আছে। চিঠিটা শেষ করবার আগে 4-5 বার তাই পাইপ ফুরিয়ে গেছে, পাইপ ভরে নিতে হয়েছে। চিঠিটা দেবেন রেখে দিল বুক পকেটে। ঘন্টা 2 ঘরের ভেতর পায়চারি করে অনেক কথা ভাবল সে। সারাদিন ভাবল, সারা রাত ভাবল, 2 দিন, 3 দিন, 4 দিন, 7-8 দিন ধরে এই চিঠিখানা তার মনকে চেপে রেখেছে। কিন্তু তবুও জ্যোৎস্না রাতে সোফায় যখন সে একা বসেছিল, মালতী তার মনকে আবার চেপে রাখল। মিস সেনের চিঠির উত্তর দেওয়া ও চিঠির কথা ভাবাও প্রয়োজনীয় বোধ করল না আর। বাস্তবিক একখানা চিঠি এসে তার জ্যোৎস্নার বেদনার দেশ থেকে কোনো বিস্তৃত জগতের দিকে নিয়ে যাচ্ছিল তাকে। সে কি ভীষণ অসাবধান হয়ে পড়েছিল? ব্যবসার জন্য 3 মাস মাদ্রাজ গিয়ে থাকতে হলো দেবেনকে। আবার শীতের সময় কলকাতায় ফিরে এলো। একদিন এম্পায়ার থিয়েটারে গেল। রোজ সন্ধ্যার সময় আজকাল সে থিয়েটার, বায়োস্কোপ বা নাচ গানে যাচ্ছে। এতে সে লিপ্ত হয়ে পড়ছে না বটে, এসবের জন্য কোনো লিপ্সা নেই তার। সে শুধু বিচ্ছিন্ন ভাবুক এক, হৃদয়টাকে একটু ভালোবাসা দিতে চায়। অথবা জ্যোৎস্নার ভিতরে অনেকক্ষণ সোফায় বসে মনে হয় মালতী যে তার জীবনের 20 বছরের বিবাহিত স্ত্রী ছিল, আর সঙ্গে দেবেনের সংযোগ কত নিবিড় এখনো। মালতী আজ বেঁচে নেই, তার আত্মাও হয়তো অন্ধকারে শূন্য হয়ে গেছে। কেউ কাউকে কোনোদিন দেখবে না আর। তবুও 20 বছর ধরে সে মালতীর স্বামী ছিল। মালতীর স্বামী সে। কি গভীর একাগ্র ঢেউয়ের নিস্তব্ধতা এসে তাকে আচ্ছাদিত করে ফেলে। দেবেন আস্তে আস্তে ঠোঁট নাড়তে নাড়তে বলে, আমি মালতীর স্বামী, আমি মালতীর স্বামী। এমনি করে সারাটা শীত কেটে গেল। কি নিবিড় ভাবে। শীত এখনো ফুরোয়নি। মাঘের শেষ দিনগুলো চলছে, তবুও মাঝে মাঝে বসন্তের বাতাস দিচ্ছে। একদিন ভোরের বেলা জানলার কাছে বসে দেবেন তাকিয়ে দেখল গাছের সেই ডালপালার হাড়গোড় সব ভরে উঠেছে। 2-4টে গাছে হাড়গোড় যেন কোনোদিনও ছিল না। নতুন বছরের প্রথম পাতাগুলো ভোরের রোদে ছেলেদের সবুজ ঘুড়ির মতো যেন হাড় কালো ডালপালাগুলোকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ফুর্তি করতে বলছে। গুড়গুড় করে সমস্ত সকাল, সমস্ত দুপুর এই পাতাগুলো পাতা তরঙ্গের বাজনা বাজিয়ে চলেছে। রাতে একটু অস্বস্তি লাগে এই বাতাসে, বসন্তের বাতাস। নিজে যদি সে একেবারে বুড়ো হয়ে যেত, কিন্তু অতিরিক্ত সুস্থ হয়ে সে বেঁচে আছে। এক এক সময়ে মাংসমেদের তাড়না অত্যন্ত কঠিন বোধ হয়। জীবন যদি এসব ভুলে শুধু পাতা তরঙ্গের বাজনার মতো বাজতে পারত, গুড়গুড় গুড়গুড়
দিন রাত, রাত দিন, কিন্তু মানুষের জীবন তা পারে না। দুধ, ডিম, ইমালশান, মদ অনেক কমিয়ে দিল সে, কিন্তু তবুও শরীরে অনেক মধু জমে গিয়েছে যে, এই শরীরেই। মনের মধু নিয়ে পৃথিবীকে ব্যাধিগ্রস্ত করবার প্রয়োজন নেই, তার জন্য আলাদা গোপন সময় রয়েছে দেবেনের। বসন্তের রাতে আবার তার আরমানি বাই চাপল। আরমানি, জাপানি, পার্সি, বিলেতি, কখনো বাঙালি। সমস্ত বসন্ত, গ্রীষ্ম, বর্ষাকাল কদর্য লালসায় কেটে গেল। কদর্য লালসা? কদর্য নয় কি? জায়গায় জায়গায় তা সুন্দর, সময় সময় কোনো কোনো অন্ধকারের ভেতর, কিন্তু গভীর অন্ধকারের ভেতর এক একটা অসম্ভব জায়গায় জেগে উঠে দেবেনের মনে হতো নিজের মুখ যেন সে দেখতে পাচ্ছে। কি ভীষণ কুৎসিত, কি দারুণ ভয়াবহ! ও মেয়েটি কি করে সেসব সহ্য করেছে? কি করে? তবু সুন্দরী দেখে অল্প বয়সের একটি সদ্বংশজাতা মেয়ে বিয়ে করল দেবেন। অতসী বললে, নিচের ঘরগুলো আমাদের দরকার নেই, ভাড়াটে বসানো যাক। দেবেন বললে, না, দরকার আছে, এমনিই থাক না, ভাড়াটে বসিয়ে লাভ কি? নোংরামি শুধু। টাকা কি আমাদের কম আছে? খুব মোলায়েমভাবে সে বললে। আর কেন মিছিমিছি? হাত রগড়াতে রগড়াতে বললে দেবেন। অতসী বললে, টাকার জন্য নয়, বড্ড একা। একা? তাই তো। দেবেন হাজার বলবে না, কেন, আমিই তো আছি। সে ঢের বেড়ে গেছে, সে জানে সব। বিয়ে করেছে বটে, কিন্তু এই স্ত্রী প্রতি মুহূর্তেই তাকে নতুন বিস্ময় দেখাতে পারে। কিন্তু তবুও অতসীর কোনো ভয়াবহ আশ্চর্যতাও দেবেনকে আঘাত দেবে না। দেবেন সব জানে। দেবেন যদি বলে, আমি আছি, আমাকে নিয়ে থাকো, তাহলে জিনিসটা এমন অন্যায্য হবে। এমনই হাস্যকর কুৎসিত দেবেন হেঁটে যাচ্ছিল, আয়নায় নিজেকে দেখতে পেল সে। এমনই বিভৎস, কুৎসিত, অসংলগ্ন। ভাড়াটে পাওয়া যাচ্ছিল না, কিন্তু চায়ের টেবিলে অনেক লোক হতো। সারা সকাল তারা থাকতো। দুপুরবেলায় পাড়ার মেয়েরা আসতো। বিকেলবেলা চায়ের টেবিলে আবার অনেক লোক হতো। ঢের রাত করে তারা যেত। অতসীর চলছিল মন্দ না। সেদিন বিকেলবেলা দেবেন চায়ের টেবিলে ছিল না। শৈলেন সুকুমারকে নিয়ে এলো। দুজনেই 30-31 বছরের মধ্যে। শৈলেন বললে, অতসী, তুমি লেখক দেখতে চেয়েছিলে, আর্টিস্ট, এই দেখো। অতসী নমস্কার করল সুকুমারকে। সুকুমার তা ফিরিয়ে দিল না। ডাক্তার বললেন, আর্টিস্ট, ইনি ছবি আঁকেন? ডাক্তারের প্রশ্নের কোনো উত্তর দিল না কেউ। মুন্সেফ বাবু একটা বিস্কুট চিবোতে চিবোতে উঠে পড়ল। আর্ট বা ছবির জন্য কোনো আগ্রহ নেই তার। ডাক্তার পিছে পিছে গেল। ব্যারিস্টার বসেছিল। লেখক যে আর্টিস্ট, ব্যারিস্টার তা জানে, কিন্তু এসব কোনো কিছু প্রফেশনের ওপর তার কোনো শ্রদ্ধা নেই। বরং জার্নালিস্ট হলে সুকুমারের দিকে একবার ফিরে তাকাতে পারত সে। ব্যারিস্টার কারো দিকে না তাকিয়ে উঠে গেল। নিজের সম্মান বাঁচাতে সে জানে। অতসী বললে, আমার স্বামীও আর্টিস্ট। বাস্তবিক স্বামীর সম্বন্ধে অতসীর খানিকটা অহংকার আছে। দেবেনকে দেখেছে সুকুমার, অতসীকে আজ দেখল। সে মনে মনে ভাবছিল। অতসী বললে, কিন্তু আমার স্বামী কোনোদিনও ছাপাননি। শৈলেন বললে, ছাপাবার উপযুক্ত হয়েছিল তো? অতসী আস্তে একটু চিৎকার করে উঠল। শৈলেন বললে, সুকুমার প্রুফ পকেটে করে এনেছে, ছাপাখানার থেকে একে ধরে এনেছি। ছাপাখানা? হ্যাঁ, সমস্ত দুপুর বসে প্রুফ দেখেছে। কিসের প্রুফ? একটা বই ছাপাচ্ছে। অতসী আগ্রহের সঙ্গে বললে,
কি বই? শৈলেন কয়েক ফর্মা প্রুফ অতসীর দিকে ছুড়ে দিয়ে দিল। প্রেসের ভিজে ভিজে নরম নোংরা কাগজ নাড়তে নাড়তে অতসী বললে, বাহ, বেশ সুন্দর তো। আমি লেখা অনেক পড়েছি সুকুমার বাবু, কিন্তু যারা লেখা ছাপায় তাদের আমি দেখিনি কোনোদিন। দেখতে এত ইচ্ছে করছিল আমার। সুকুমার নিজের মুখাবয়বের কদর্যতার কথা ভাবছিল। বাস্তবিক তা কদর্য নয়, অথচ মেয়েটি এক মনে তার দিকেই তাকিয়ে আছে, যেন এমন জিনিস কোনোদিনও সে কোথাও দেখেনি। পৃথিবীতে এই বিহবলতা এখনো কি বেঁচে আছে? আর্টিস্টের নামে অধীর মেয়ে মানুষ, এদের কথা পড়েছে সে ঢের, এই প্রথম চোখে দেখল। অতসী বললে, আর্টের কথা জানিও খুব কম। আপনি লিখে নিশ্চয়ই নাম করেছেন? অতসী বলছে, আর্টের কথা। সুকুমার বললে, না, নাম করিনি, কিন্তু তাতে কি এসে যায়? আর্টিস্টের কাজ আমি জীবনের 24 ঘন্টাই করছি। অতসী ছাপানো কাগজগুলো নাড়তে নাড়তে মুখ তুলল, বললে, চলুন ভেতরে বসি, সোফায় বসা যাক। চা খাওয়া হয়ে গেছিল। তিনজনে দেবেনের চমৎকার ড্রয়িং রুমে গিয়ে বসল। আর সেদিকে তাকাতেই একটা দারুণ বিভৎস মুখ সুকুমারের চোখে পড়ে গেল। পিছনে ফিরে তাকাতেই দেখল দেবেন এসে দাঁড়িয়েছে। অতসী স্বামীর দিকে তাকিয়ে বললে, এই যে সুকুমার বাবু, ইনি কবিতার বই ছাপাচ্ছেন। দেশি কবিতার জন্য দেবেনের কোনো আগ্রহ ছিল না, বিলেতি কবিতার জন্যও না। তার আর্ট শুধু গদ্য নিয়ে, গল্প নিয়ে, কন্টিনেন্টাল ট্র্যাজেডি, মেলোড্রামা নিয়ে। সুকুমারের দিকে এসে একবার ফিরে তাকালো কিনা সন্দেহ। 2-1 মিনিটের জন্য অদৃশ্য হয়ে গিয়ে আবার ফিরে এসে নেকটাই খুলতে খুলতে বললে, আমাকে চা দাও অতসী। নিনুয়াকে বলে দিয়েছি, তুমি দিয়ে যাও। কেন? নিনুয়াই তো বরাবর দেয়। দেবেন বললে, নিনুয়া বরাবর দেয়? ঘাড় বেঁকিয়ে হাঁ করে একটা সাধারণ জিনিসকে ভুলে গিয়েছিল বলে 1-8 সেকেন্ডের বিস্ময় মুখে নিয়ে একা একা চায়ের টেবিলে গিয়ে বসল দেবেন। ড্রয়িং রুমের জানলা দিয়ে চায়ের টেবিলটা দেখা যাচ্ছিল। দেখছিল সুকুমার। দেবেনের মুখ তাদের দিকে ফেরানো, কিন্তু তবু তো একবারও সে কারো দিকে তাকাচ্ছে না। স্থবিরতা ও কদর্যতা ছাড়া মুখে তার অন্য কোনো কিছুর ছাপও নেই, না বিস্ময়ের, না বিষণ্ণতার, না ব্যথার। সে এমন স্বাভাবিক। দেবেন চা খেয়ে চলে গেল। অতসী বললে, 24 ঘন্টায় আপনি আর্টের কাজ করেন সুকুমার বাবু? হ্যাঁ, এখনো করছিলাম। এখনো? আপনার স্বামীকে দেখছিলাম আমি। সুকুমার একটু হেসে বললে, আপনার স্বামীকে ভেবে দেখছিলাম, আপনারা কেউ তাকে বোঝেননি। দেবেনবাবু নিজেকে চেনেন না, কিন্তু আমি সকলের হয়ে ওকে ভেঙে দেখাবো। ভেঙে দেখাবেন? অতসী অবাক হয়ে সুকুমারের দিকে তাকালো। সুকুমার বললে, হ্যাঁ, ভেঙে দেখাবো। এই আবার কাজ? পৃথিবীর অসংখ্য লোকের সঙ্গে রোজই আমার দেখা সাক্ষাৎ হয়। অদ্ভুত ব্যবহার, অদ্ভুত ভাষা, অদ্ভুত ধারণা, অদ্ভুত কথা চিন্তা, সবই অদ্ভুত এদের। অদ্ভুত অপশ্রিয়মান এদের বিশ্লেষণ করা এক এক সময় এমন দুঃসাধ্য, এমন কঠিন হয়ে দাঁড়ায় আমার পক্ষে। তবুও যেখানেই মন খটকা খায় সেখানেই ভাঙিয়ে সহজ করে নিজে বুঝে নেয়, সকলকে বুঝিয়ে দেখাতে চায়। শুধু অন্য হাজার হাজার মানুষই নয়, আমি নিজেও অনেক সময় আমার কাছে দুর্বোধ্য হয়ে উঠি। একদিন কলকাতার ট্রাম লাইন, তার রাস্তাঘাটের প্ল্যান, একজন রিক্সাওয়ালার ঊর্ধ্বশ্বাসে দৌড়ানো এমন অবদ্ধ অসহ্য মনে হয়। একদিন দুপুরের আকাশটা আর কোনো মানেই ধরতে পারি না আমি। কিংবা রেলিংয়ের ওপর যে চড়ুই লাফাচ্ছে, পাশের বাড়ির দেওয়ালে জ্যোৎস্নায় যে পায়রার শাড়ি ঘুমিয়ে আছে, এসবের কোনো ইশারাই বুঝতে পারি না আমি।
তারপর অনেক সময় ভেবে ভাঙিয়ে ভাঙিয়ে এদের আমি ব্যক্ত করি। এই কি আর্টিস্টের কাজ? এছাড়া আর কিছুই নয়, শুধু জিনিসটা খুশিয়ে খুশিয়ে ব্যক্ত করা। হ্যাঁ, তা মানুষই হোক বা পাখিই হোক বা হৃদয়ের আবেগ আকাঙ্ক্ষা, যা কিছু হোক না কেন, যে জিনিস নিয়ে একটা খটকা নিয়ে আসে, আমাকে সচকিত করে দেয়, আমি তাকে বুঝে দেখি, ভাঙাই, আমার ভাষায় ব্যক্ত করি। আপনার ভাষায়? হ্যাঁ, সাধারণের ভাষার থেকে তা ঢের পৃথক, তা আর্টিস্টের ভাষা। অতসী ক্লান্ত হয়ে পড়ছিল, পিয়ানোর কাছে গিয়ে বসল। ০.৫ ঘন্টা ধরে বাজালো সে। শৈলেন উঠে চলে গিয়েছে, কিন্তু সুকুমার রয়েছে। অতসী এসে বললে, আমার ঢের ভালো লাগছে আজ, এইবার এই পিয়ানোটা নিয়ে আপনার। সুকুমার বললে, বাজিয়ে আপনার ভালো লাগে? ভালো লাগে শুধু, আমি যেন আর এক পৃথিবীতে চলে যাই। কেন, এই জায়গা আপনার ভালো লাগে না? এই ড্রয়িং রুম, সোফা, ছবি, কার্পেট, মসলিনের পর্দা, মেহগনি কাঠের টেবিল, চেয়ার, এইসব? অতসী অবসন্নভাবে ঘাড় নিচু করে বসে রইল। এক এক সময় এসব ভুলে থেকে ভালো লাগে, হাঁপিয়ে উঠি, তাই বাজাই। যখন বাজাবো তখন কারোর কথা আমার মনে থাকে না, কিচ্ছু মনে থাকে না, কাজেই এমন ভালো লাগে আমার। অতসী বলছে, যখন বাজাই কারো কথা মনে থাকে না, কিচ্ছু মনে থাকে না, এমন ভালো লাগে। কিন্তু এমন সুন্দরীকে এত তাড়াতাড়ি সব কথা ভুলতে হলে? এমন সুন্দরী যে এমন রঙের আগে বাজাতে পারে তাকে? সুকুমার বললে, আপনি গাইতে পারেন নিশ্চয়ই? অতসী বললে, এখন আর ইচ্ছে করছে না। তাও বটে, সবসময় বাজাবার ইচ্ছাও এর থাকে না হয়তো। সুকুমার ভাবছিল, আমরা কবি, আমরা জানি কবিতা লিখবার সময় আর্টিস্ট মনটাকে এত ভালো লাগে, কিন্তু তখন শব্দ সব তৈরি হয়ে গেছে, চিন্তার আর বাধা নেই। কিন্তু তবুও প্রায়ই আমাদের কিছু লেখা হয় না। লিখবার আগেও আয়োজন কি কঠিন, কি দুঃসাধ্য, সমস্ত দিন, সমস্ত রাত ধরে। এই মেয়েটিরও তাই, এর গান বাজনা, এর কবিতা। হয়তো এও লুকিয়ে লুকিয়ে লেখে, নইলে কত মেয়ে মানুষই তো এ জীবনে দেখেছে সুকুমার। সে একজন লেখক, সে একজন কবি বলে তার সঙ্গে এত আত্মীয়তা কেউ কি আর করতে এসেছে? এই মেয়েটির কাছে সুকুমারের কদর্য মুখও যেন সুন্দর। বাস্তবিক এই সুন্দরীর পাশে বসে নিজেকে সে সুন্দর ছাড়া ভাবতে পারছে না, নিজের শরীরকে, মুখকেও। অতসীকে হঠাৎ স্থবির বিবর্ণ মুখে দেখা গেল। সুকুমার তাকিয়ে দেখল দেবেন এসে দাঁড়িয়েছে। অতসীর দিকে তাকিয়ে দেখল সেও পাঁচশোটে মেরে গেছে। বছরখানেকের ভেতর অতসীদের বাংলোয় যায়নি আর সুকুমার। শৈলেনের মুখে একদিন শুনল অতসীর একটি ছেলে হয়েছে। অনেকক্ষণ অবাক হয়ে রইল সুকুমার। মনের ভেতর কেমন একটা চমক এসেছে যেন। কবিতায় তা হচ্ছে না আজ, বাস্তবিক দিনের পর দিন ছন্দ সে ভুলে যাচ্ছে। সোজা অবিকৃত গদ্যের কয়েক লাইনে চমকটা ভাঙাতে চেষ্টা করল সুকুমার। চেষ্টা করলো বটে, কিন্তু হলো না কিছু। লেখা সে অনেকদিন ছেড়ে দিয়েছে, তবুও সারা রাত ধরে কেমন একটা ভাব তার মনকে পেয়ে বসল। একে প্রকাশ না করে উপায় নেই। আর্টের ভাষায় না যদি সে লিখতে পারে, বরং বলুক গিয়ে কাউকে। কাকে সে বলবে? না, এ বলার জিনিস নয়। কবির আর্ট আয়োজন নয়, তা শুধু নিস্তব্ধ শব্দ। অতসীকে বলুক, অতসীকে কোথায় এখন পাবে সুকুমার? তার জন্য কিছুকাল অপেক্ষা করতে হবে, হয়তো 6 মাস, হয়তো 1 বছর। এ দিনগুলো কাজে মোটেই স্বাভাবিকভাবে কাটছিল না, প্রতীক্ষার এই কঠিন দুঃসাধ্য দিনগুলো। অতসীকে গিয়ে একবার দেখতে ইচ্ছে করছে। সেই যে 0.5 ঘন্টা ধরে বাজিয়েছিল সেদিন, তেমন শুনতে ইচ্ছা করছে।
অবসন্ন হয়ে ঘাড় নিচু করে বলেছিল অতসী, যখন বাজাই কারো কথা মনে থাকে না, কিছু মনে থাকে না, এমন ভালো লাগে। অতসীর পাশে বসে নিজের শরীরকে সুকুমারের সেদিন খুব সুন্দর লেগেছিল, নিজের মুখকেও। আবার সেই সব ফিরে পেতে ইচ্ছে করে। সেই বসন্তের দুপুর, চমৎকার চা, ড্রয়িং রুম, অবসাদ, মেহগনি কাঠের টেবিল, চেয়ার, কার্পেট, মসলিনের পর্দা। সেই যে দেবেন একা একা বসে কারো দিকে না তাকিয়ে চা খেয়েছিল, সেইটুকু। একদিন সুকুমার গিয়ে শুনল অতসী দেবেনের সঙ্গে এম্পায়ার থিয়েটারে গিয়েছে। কয়েকদিন পরে জানতে পারল দেবেনের সঙ্গে সোয়ারেতে গিয়েছে সে। দুপুরবেলা গিয়ে একদিন জানতে পারল রেসে গিয়েছে দেবেনের সঙ্গে। কয়েকদিন উপরি উড়ি চেষ্টা করেও অতসী বা দেবেনকে সে ধরতে পারল না। বসন্তের বাতাসে মন বড় ক্লান্ত হয়ে উঠল সুকুমারের। একা একা থেকে জ্যোৎস্নায় সে ব্যথা পেতে লাগল। একদিন অতসী আর দেবেনকে মোটরে দেখতে পেল সে। মোটর আস্তে আস্তে যাচ্ছিল। দেবেনকে স্পষ্ট চেনা যায়, তেমনই স্থবির, কুৎসিত, আকাঙ্ক্ষা ইঙ্গিত শূন্য যেন। কিন্তু তবুও মাছে, ডিমে, দুধে, মাখনে, স্ত্রী মাংসে অত্যন্ত তৃপ্ত ও আরক্ত যেন এই লোকটা। কিন্তু অতসীকে দেখলে অবাক হতে হয়। এই লোকটির পাশে বসে সেও তৃপ্ত যেন। কিন্তু এই অদ্ভুত তৃপ্তি অধিকার করে নিতে গিয়ে তার মুখ সাংসারিকভাবে সুন্দর হয়ে উঠেছে। আগের সেই অব্যবসায়ী সৌন্দর্য এই মুখের ভেতরে আর নেই। আর্টিস্ট হিসেবে এখানে একটা নিগুড় অমর্যাদা দেখছে সুকুমার, যেন তারই একটা কবিতাকে কেউ কালো কালির আঁচড়ে ভরে দিচ্ছে। তারপর সেই কবিতাকে চেনা যাবে না, আর বোঝা যাবে না কি জিনিস এমন নিগুড় সুন্দর করে প্রকাশ করতে চেয়েছিল সে। এতে আর্টের ক্ষয় হয়।